Welcome to my channel Study with Sudipto. এই সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব কম্পিউটারের সাধারণ জ্ঞান নিয়ে। কম্পিউটারে কতগুলো বেসিক টার্মিনোলজি আছে, টার্ম আছে, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং এইটা ক্লাস 6-এ যারা পড়াশোনা করছে এখন, ক্লাস 6-এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটা করা। এছাড়াও যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছে তাদের জন্য কিন্তু উপযোগী এই ভিডিওটি, কারণ এতে এমন কতগুলো জিনিস আছে যেগুলো কিন্তু খুব সাধারণ জিনিস, বিভিন্ন পরীক্ষায় এই জিনিসগুলো এসে থাকে। তাহলে আজকে আরম্ভ করা যাচ্ছে নতুন ভিডিওটা। কোশ্চেন নাম্বার 1, প্রাচীনকালে জাপানে হস্তচালিত যে গণক যন্ত্রটি ব্যবহার করা হতো তার নাম প্রাচীনকালে জাপানে হস্তচালিত যে গণকযন্ত্রটি ব্যবহার করা হতো তার নাম পাঞ্চ কার্ড, অ্যাবাকাস, সরভান, নেপিয়ারের বোন। এইটা কিন্তু এর সঠিক উত্তরটা হচ্ছে প্রাচীনকালে আবিষ্কৃত হয়েছিল 5000 বছর আগে, প্রায় এখন থেকে 5000 বছর আগে চীন দেশে প্রথম আবিষ্কার হয়েছিল হস্তচালিত গণকযন্ত্র, তার নাম হচ্ছে অ্যাবাকাস। তার কিছুদিনের পরে জাপানে সেই একই ধরনের একটা হস্তচালিত গণকযন্ত্র আবিষ্কার হয় যার নাম হচ্ছে সরোভ্যান। সরোভ্যান হচ্ছে সেই নামটি যেটি জাপানে হস্তচালিত গণকযন্ত্র, প্রথম গণকযন্ত্র হিসেবে এটি প্রচলিত ছিল। গণিতজ্ঞ উইলিয়াম অগস্টেট কোন যন্ত্র আবিষ্কার করেন? উইলিয়াম অগস্টেট কোন যন্ত্র আবিষ্কার করেছিলেন? পাস্কালাইন, স্লাইড রুল, ডিফারেন্সিয়াল ইঞ্জিন, নেপিয়ারের বোন। এর থেকে কোনটি উইলিয়াম অগস্টেট? এটিও কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য এটি ব্যবহার করা হতো। এটি হচ্ছে স্লাইড রুল। উইলিয়াম অগস্টেট আবিষ্কার করেছিলেন স্লাইড রুল। এটা দিয়েও কিন্তু বড় বড় যোগ গুণ এবং ভাগ করা যেত না, যোগ বিয়োগ এবং গুণ করা যেত। প্রথম ক্যালকুলেটর হিসেবে বিবেচিত হয় কোন যন্ত্রটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম ক্যালকুলেটর হিসেবে বিবেচিত হয় কোন যন্ত্রটি? অপশন এ পাস্কালাইন, অপশন বি পাঞ্চ কার্ড, অপশন সি সর্টার, অপশন ডি নেপিয়ারের অস্থি বা নেপিয়ারের বোন। এটা কিন্তু পাস্কালাইন। পাস্কালাইন যন্ত্রটাই কিন্তু প্রথম ক্যালকুলেটর হিসেবে আমরা বিবেচনা করে থাকি, এই পাস্কালাইন যন্ত্রটি, যেটি ব্লেস পাস্কেল আবিষ্কার করেছিলেন। পাস্কালাইন যন্ত্রটি, এতে যোগ বিয়োগ গুণ ভাগ করা যেত এই যন্ত্রটির সাহায্যে প্রথম। বিজ্ঞানী হারমান হলেরিথ আমেরিকার জনগণনার কাজে কোন যন্ত্র ব্যবহার করেছিলেন? হারমান হলেরিথ আমেরিকার জনগণনার কাজে কোন যন্ত্রটি ব্যবহার করেছিলেন অ্যাজ এ স্টোরেজ ডিভাইস হিসেবে? অপশান এ পাস্কালাইন, বি পাঞ্চ কার্ড, সি ক্যালকুলেটর, ডি অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এর ভেতর কিন্তু যে পাঞ্চ কার্ডটা হচ্ছে সঠিক উত্তর। পাঞ্চ কার্ডের প্রথম ব্যবহার করেছিলেন হারমান হলেরিথ আমেরিকার জনগণনার সময়। এটা স্টোরেজ ডিভাইস হিসেবে এটি কাজ করত সেই সময়তে। কম্পিউটারে যে যন্ত্রাংশগুলিকে স্পর্শ করা যায়, যে যন্ত্রগুলিকে স্পর্শ করা যায় সেগুলিকে বলে সফটওয়্যার, অপশন বি হার্ডওয়্যার, অপশন সি মেনওয়্যার, অপশন ডি অপারেটর। যে যন্ত্রগুলিকে স্পর্শ করা যায় সেগুলিকে হার্ডওয়্যার বলে। কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস হলো, আচ্ছা এখানে একটা বলে রাখি যে কম্পিউটারে অনেকগুলো ইনপুট ডিভাইস আছে, তার মধ্যে যদি প্রধান ইনপুট ডিভাইস এই কথাটা বলা থাকে তাহলে কিন্তু তোমার উত্তরটা হবে কিবোর্ড। এখানে যতগুলো আছে সবগুলো ইনপুট ডিভাইস। কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, জয়স্টিক, এই সবগুলোই কিন্তু ইনপুট ডিভাইস। কিন্তু যদি বলে প্রশ্নটা এরকম আসে যে কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস কোনটি, তাহলে কিন্তু উত্তর হবে কিবোর্ড, অন্যগুলো হবে না। কিবোর্ডই কিন্তু কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার হলো, যেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে সাথেই এই সফটওয়্যারটি পাওয়া যায়, সেটি হলো এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পেইন্ট এবং অপশন ডি কোনোটাই নয়। এর ভেতর হচ্ছে
কারেক্ট অপশন যেটা সেটা হচ্ছে এমএস পেইন্ট। এমএস পেইন্ট কিন্তু ইনবিল্ট সফটওয়্যার, যেটা উইন্ডোজের সাথে সাথেই এটা চলে আসে। আর বাদবাকি যেটা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এগুলো কিন্তু এমএস অফিসের আন্ডারে আসে এই সফটওয়্যারগুলো। কিন্তু এমএস পেইন্ট এই অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারটা, এটা কিন্তু ছবি আঁকার জন্য, ফ্রি হ্যান্ড ছবি আঁকার জন্য, এটা উইন্ডোজ লোড করার সাথে সাথেই, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথেই কিন্তু এমএস পেইন্ট সফটওয়্যারটি আমরা পেয়ে থাকি। কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস হলো, এবার যে একই ধরনের প্রশ্ন, কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস কি? এই এখানে যতগুলো আছে সবগুলি আউটপুট ডিভাইসের কথাই বলা আছে। প্রিন্টার আউটপুট ডিভাইস, প্রজেক্টর, প্লটার আউটপুট ডিভাইস, মনিটর আউটপুট ডিভাইস। তার মধ্যে প্রধান কোনটা? যে প্রধান হচ্ছে, কিন্তু প্রধান যদি বলে তাহলে মনিটর। মনিটর হচ্ছে কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস। 1833 খ্রিস্টাব্দে চার্লস ব্যাবেজ কোন যুগান্তকারী যন্ত্রটি আবিষ্কার করেছিলেন? অপশন এ ডিফারেন্সিয়াল ইঞ্জিন, অপশন বি ক্যালকুলেটর, অপশন সি অ্যানালিটিক্যাল ইঞ্জিন, অপশন ডি স্লাইড রুল। তাহলে এই কারেক্ট অপশনটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। চার্লস ব্যাবেজ 1833 খ্রিস্টাব্দে যুগান্তকারী অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন। এবং এই চার্লস ব্যাবেজকেই বলা হয় যে কম্পিউটারের জনক, কারণ এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে স্টোরেজ হিসেবে একটা পোর্শন থাকতো, স্টোরেজ ডিভাইস হিসেবেও একটা পোর্শন এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে দেখা যেত। কারণ এই ডিফারেন্সিয়াল ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই দুটোই কিন্তু চার্লস ব্যাবেজ তৈরি করেছিলেন। অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা অনেক পরে তৈরি করেছিলেন, অনেকটা অ্যাডভান্স কম্পিউটারের মতন। চতুর্থ প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? আমরা যে কম্পিউটারগুলো এখন ব্যবহার করি এই সবগুলি কিন্তু চতুর্থ প্রজন্মের কম্পিউটার। চতুর্থ প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ইন্টিগ্রেটেড সার্কিট আইসি, ক্যালকুলেটর, ট্রানজিস্টর, ভিএলএসআইসি প্রযুক্তি। তাহলে এটা হলো চতুর্থ প্রজন্মে আমরা ব্যবহার করে থাকি ভিএলএসআইসি প্রযুক্তি। তাহলে এই পরের প্রশ্নটা অবশ্যই হবে ভিএলএসআইসি সম্পূর্ণ নামটি কি? খুব ইম্পর্টেন্ট এটা, ভিএলএসআইসি সম্পূর্ণ নামটি কি? অপশনগুলো একবার পড়ি। ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ভেরি লং স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ভেরি লং স্কেল সার্কিট। এর মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, এটা কিন্তু লিখে নেবে। ভিএলএসআইসির সম্পূর্ণ কথাটি হলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। নলেজ ইনফরমেশন প্রসেস সিস্টেম কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হবে? করা হয়নি এখনো, করা হবে। কোন প্রজন্মের কম্পিউটারে? এখনই তার গবেষণা চলছে। কোন প্রজন্মের কম্পিউটারে নলেজ ইনফরমেশন সিস্টেম? সেটা হলো অবশ্যই পঞ্চম প্রজন্মের কম্পিউটারে। আমরা যে কম্পিউটারগুলো এখন ইউজ করি তার চেয়েও অ্যাডভান্স যেটা আসবে পঞ্চম প্রজন্মের কম্পিউটার, সেই কম্পিউটারে নলেজ ইনফরমেশন প্রসেস সিস্টেম ব্যবহার করা হবে। তাহলে ষষ্ঠ প্রজন্ম নয়, চতুর্থ প্রজন্ম তো নয়, এখন যেটা ব্যবহার করি সেটা চতুর্থ প্রজন্ম, এর পরবর্তী প্রজন্ম পঞ্চম প্রজন্মের কম্পিউটারে। ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার শুরু হয় কোন প্রজন্মের কম্পিউটারে? ইন্টিগ্রেটেড সার্কিট মানে আইসি, আইসির ব্যবহার শুরু হয় কোন প্রজন্মের কম্পিউটারে? পঞ্চম প্রজন্মের কম্পিউটারে, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে, চতুর্থ প্রজন্মের কম্পিউটারে, তৃতীয় প্রজন্মের কম্পিউটারে। তাহলে আইসির ব্যবহার শুরু হয় তৃতীয় প্রজন্মের কম্পিউটারে। মনে রাখবে, আইসির ব্যবহার শুরু হয়, ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার শুরু হয় তৃতীয় প্রজন্মের কম্পিউটারে। কোন প্রজন্মের কম্পিউটারে কম্পিউটারের নিজস্ব বুদ্ধিমত্তা থাকবে? তাহলে অবশ্যই পঞ্চম প্রজন্মের কম্পিউটারে নিজস্ব বুদ্ধিমত্তা থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বলা হয়, নিজস্ব বুদ্ধিমত্তা থাকবে। যেভাবে একটা রোবট তৈরি করা হয় ঠিক সেরকমভাবেই কিছু কিছু জিনিস আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স হিসেবে এই কম্পিউটারগুলির ভেতরে প্রযুক্তিগতভাবে এই কম্পিউটারগুলির ভেতরে ইমপ্লিমেন্টেড বা ভেতরে থাকবে। কোন প্রজন্মের কম্পিউটারে নিজস্ব বুদ্ধিমত্তা থাকবে? নিজস্ব বুদ্ধিমত্তা বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা পঞ্চম প্রজন্মের কম্পিউটারে, আগামী দিনের কম্পিউটারে। মহাকাশ গবেষণা, আবহাওয়ার পূর্বাভাস,
আমরা জানতে পারি কোন ধরনের কম্পিউটার ব্যবহার করে। কোন ধরনের কম্পিউটার ব্যবহার করে আমরা এই সব খবরগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ খবর আজকালকার দিনে। আবহাওয়ার পূর্বাভাস এবং মহাকাশযান, বিভিন্ন মহাকাশের কৃত্রিম উপগ্রহগুলিকে কন্ট্রোল করা হয় পৃথিবীতে বসেই। সেই গবেষণাগুলো কিন্তু কম্পিউটারের সাহায্যে সূক্ষ্মাতিসূক্ষ্ম গবেষণা বা তার প্রয়োগগুলো কিন্তু কম্পিউটারের সাহায্যেই করা হয়। তাহলে সেটা কোন কম্পিউটার? মিনি কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, সুপার কম্পিউটার না মেন ফ্রেম কম্পিউটার? সেটি করা হয় সুপার কম্পিউটারের সাহায্যে। কথাটা মানেও তাই, সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারের সাহায্যে মহাকাশ গবেষণা এবং আবহাওয়ার পূর্বাভাস আমরা জানতে পারি। এটি কিন্তু খুব ভালো প্রশ্ন। একটি বড় মাল্টি ইউজার সিস্টেমের জন্য ব্যবহার করা হয় কোন ধরনের কম্পিউটার? আচ্ছা, মাল্টি ইউজার সিস্টেম আমি বলছি যে এটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বসে বিভিন্ন মানুষ একই সাথে ব্যবহার করতে পারে। যেমন রেলের বুকিং, টিকিট বুকিং বা প্লেনের টিকিট বুকিং, হোটেল বুকিং, এটা যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু করা যায়। বহুজন মানুষ বিভিন্ন জায়গায় বসে একই সময় টাইম শেয়ারিং পদ্ধতিতে এটা করতে পারেন। তাহলে এটা কোন কম্পিউটারের সাহায্যে করা সম্ভব? মিনি কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, সুপার কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার? এটি কিন্তু সম্ভব মেন ফ্রেম কম্পিউটারের সাহায্যে। একটি বড় মাল্টি ইউজার সিস্টেমের জন্য ব্যবহার করা হয় মেন ফ্রেম কম্পিউটার। মনে রাখবে, এটা মেন ফ্রেম কম্পিউটার। স্টার 1000 এবং অ্যাপল 2 কোন প্রজন্মের কম্পিউটারের উদাহরণ? স্টার 1000, STR 1000 এবং অ্যাপল 2 কোন প্রজন্মের কম্পিউটারের উদাহরণ? সুপার কম্পিউটারের উদাহরণ, তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ, চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ, না মেন ফ্রেম কম্পিউটারের উদাহরণ? এটা কিন্তু চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। স্টার 1000, অ্যাপল 2 চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। কোন প্রজন্মের কম্পিউটারে LSIC প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল? অপশন এ সুপার কম্পিউটার, অপশন বি তৃতীয় প্রজন্মের কম্পিউটার, অপশন সি চতুর্থ প্রজন্মের, অপশন ডি মেন ফ্রেম কম্পিউটারে। তাহলে এর সঠিক উত্তরটা হচ্ছে LSIC ব্যবহার করা হয়েছিল তৃতীয় প্রজন্মের কম্পিউটারে। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে LSIC প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এবার LSIC সম্পূর্ণ কথাটি কি? LSIC সম্পূর্ণ কথাটি লং স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, লো স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, কোনোটাই নয়। এটা হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। আগেরটা ছিল VLSIC, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এখন এটা হচ্ছে LSIC, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এটা চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় এই ধরনের সার্কিট। ENIAC কোন প্রজন্মের কম্পিউটারের উদাহরণ? প্রথম প্রজন্মের কম্পিউটার, তৃতীয় প্রজন্মের কম্পিউটার, তৃতীয় প্রজন্মের কম্পিউটার, চতুর্থ প্রজন্মের কম্পিউটার? ENIAC কিন্তু প্রথম প্রজন্মের কম্পিউটারের একটি উদাহরণ। এবার এই ENIAC এর সম্পূর্ণ কথাটি কি? ENIAC প্রথম প্রজন্মের কম্পিউটারের একটি উদাহরণ। ENIAC এর সম্পূর্ণ নামটি ইলেকট্রনিক্স নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অ্যান্ড কম্পিউটার, ইলেকট্রনিক্স ইন্টিগ্রেটেড অ্যান্ড কম্পিউটার, ইলেকট্রনিক্স নিউমেরিক্যাল ইন্টিগ্রেটার, কোনোটাই নয়। এইটা অ্যাকচুয়ালি হবে ইলেকট্রনিক্স নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অ্যান্ড কম্পিউটার, ইলেকট্রনিক্স নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। ENIAC কথাটির পুরো নামটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে। এটাই প্রথম প্রজন্মের কম্পিউটারের হিসেবে পরিগণিত হয় ENIAC কম্পিউটার, তাই এর নামটা মনে রাখা উচিত। কম্পিউটারে তথ্য সংরক্ষণের জন্য সাধারণত কোন ডিভাইস ব্যবহার করা হয়? তথ্য সংরক্ষণের জন্য CD-ROM, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ব্লুরে ডিস্ক, সবগুলোই কিন্তু স্টোরেজ ডিভাইস, সবগুলোতেই কিন্তু তথ্য ধারণ ক্ষমতা আছে। কিন্তু আমরা কম্পিউটারে সাধারণত তথ্য সংরক্ষণের জন্য হার্ড ডিস্কই ব্যবহার করে থাকি। হার্ড ডিস্ক ব্যবহার করা হয় সাধারণত তথ্য সংরক্ষণের জন্য। হার্ড ডিস্কের মধ্যে থাকা প্লটারগুলি, চাকতির মতো যেগুলো থাকে, প্লটারগুলি কোন ধাতুর প্রলেপ থাকে? আমরা জানি যে হার্ড ডিস্ক অনেকগুলি 6 বা তার বেশি প্লটারের সাহায্যে তৈরি হয়। একটা পাতলা সিট বলতে পারা যায়। এই সিটের উপরে ধাতুর প্রলেপ থাকে। সেই প্রলেপটা
কিউপ্রিক অক্সাইড, ম্যাগনেটিক অক্সাইড, জিঙ্ক অক্সাইড, সালফার অক্সাইড, সেটি আসলে ম্যাগনেটিক অক্সাইড। যে প্ল্যাটারগুলোর মধ্যে ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ থাকে, এটা কিন্তু মনে রাখবে। সিডি-রমের তথ্য ধারণ ক্ষমতা কত? সিডি-রমের তথ্য ধারণ ক্ষমতা অপশান এ 500 থেকে 600 কেবি, অপশান বি 600 থেকে 700 এমবি মেগাবাইট, অপশান সি 700 থেকে 750 কিলোবাইট, অপশান ডি 700 থেকে 750 মেগাবাইট। অ্যাকচুয়ালি তথ্য ধারণ ক্ষমতা সিডি 700 থেকে 750 মেগাবাইট। নন ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ হলো, আচ্ছা এই প্রিন্টার আমরা জানি যে প্রিন্টার দু রকমের হয়, একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার যেটা কাগজের ওপর গিয়ে আঘাত করে হাতুড়িটা, সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার এবং সেটা থেকে শব্দ নির্গত হয়। আর এক ধরনের আছে নন ইম্প্যাক্ট প্রিন্টার, এগুলো হচ্ছে অনেক অ্যাডভান্স টাইপের এবং দামি এবং এর ছাপার প্রিন্টের ক্ষমতাও কিন্তু উন্নত মানের। তাহলে নন ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ কোনটা? লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, না সবগুলোই? এখানে কিন্তু সবগুলোই কিন্তু নন ইম্প্যাক্ট প্রিন্টার। লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, এই তিনটেই কিন্তু নন ইম্প্যাক্ট প্রিন্টার। আশা করি তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করো, বাটনে একটা লাইক করো, কমেন্ট জানিও। আজকের মধ্যে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আগামী দিনে।